কৃষ্ণনগরে এবার নজর রাখবো, কারণ কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। কেন এই কথা বলছি? কারণ পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের। পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থায় 13 তৃণমূল কাউন্সিলর। কিন্তু কেন, কি ঘটেছে, কি অভিযোগ রয়েছে, আরো ডিটেল এ বিষয়ে সমীর জানাতে পারবে। সমীর, পুর প্রধানের বিরুদ্ধে 13 তৃণমূল কাউন্সিলরের অনাস্থার কারণ কি? পুর প্রধানের বিরুদ্ধে কি কোনো অভিযোগ রয়েছে? দেখো সোনিয়া, যারা বিরোধী পক্ষের কাউন্সিলর রয়েছে অর্থাৎ চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলর, তাদের কিন্তু দাবি যে এই কাউন্সিলর তাদের কথা শোনেন না, তাদের সঙ্গে আলোচনা না করে সমস্ত কাজ করেন। এমনকি পৌরসভার যাবতীয় উন্নয়নের যে কাজ হচ্ছে সেগুলো তিনি দুর্নীতি করছেন, কোনো নিয়ম মেনে কোনো টেন্ডার টাকা হচ্ছে, দুর্নীতি করছেন, কোনো নিয়ম মেনে কোনো টেন্ডার টাকা হচ্ছে না এবং সমস্ত কাজেই নিয়ম বহির্ভূত ব্যাপারে করা হচ্ছে। এবং এই নিয়ে বিরোধী কাউন্সিলররা বারবার তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন, কিন্তু আলোচনায় তিনি বসেননি এবং সেখানে কোনো মীমাংসা সূত্র বার হয়নি এবং তারা বারংবার বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি বাজেট অধিবেশনে কিন্তু এখনো পর্যন্ত পাস হয়নি। এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে কৃষ্ণনগর পৌরসভার 13 জন তৃণমূল কাউন্সিলর এবং কংগ্রেসের একজন কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর আজকে চেয়ারম্যানের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন এবং আগামী 15 দিনের মধ্যে একটা সভা ডাকার জন্য আবেদন করেছেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই কৃষ্ণনগর পৌরসভার মোট 25 জন কাউন্সিলর, তার মধ্যে একজন কাউন্সিলর মারা গিয়েছে এবং এখন বর্তমানে 24 জন কাউন্সিলর রয়েছে। সোনিয়া, বেশ। এ বিষয়ে আমার বিরুদ্ধে অনাস্থা আনা মানে এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনা, কারণ মুখ্যমন্ত্রী আমাকে এই চেয়ারটায় বসিয়েছে। আমি পৌরসভাটাকে দুর্নীতিমুক্তভাবে কাজ করতে চেয়েছি। হয়তো সেই কাউন্সিলরদের আত্মতুষ্টি হয়নি। কংগ্রেসের কাউন্সিলর আছে এবং যে কদিন আগে বিজেপির রেখাপাত্রের ওখান থেকে ঘুরে এসে সে নির্দল, তাকেও যোগ নিয়েছে, মানে ওদের সঙ্গে সঙ্গ নিয়েছে, কারণ এরা একটা চক্রান্ত করছে তাদের আত্মতুষ্টি চরিতার্থ করার জন্য। আর্থিক লেনদেন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল। হ্যাঁ, কোচবিহারের ছবিটা ঠিক এরকমই। কোচবিহারে কেন এই পরিস্থিতি? দক্ষিণ পুটিবাড়িতে বোমাবাজির ঘটনাও ঘটল। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে চিলকিরহাট ফাঁড়ির পুলিশও পৌঁছলো, কিন্তু সূত্রপাত কোন জায়গা থেকে, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনা, এটা কোচবিহার দক্ষিণ কোতোয়ালি থানার পুটিমারি ফুলেশ্বরী গ্রামের ঘটনা। এখানে আর্থিক লেনদেন অর্থাৎ আইপিএল এর যে আইপিএল খেলা হয়, সেই খেলা নিয়ে একটা জুয়া চলে, সেই জুয়ার যে আর্থিক লেনদেন সে নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ এবং টাকা লেনদেনের জেরে এক পক্ষ টাকা পায় আর এক পক্ষ টাকা দিতে দেরি করছিল। সে কারণে গতকাল রাতে পাওনাদাররা সেই যার কাছে টাকা পায় তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ, এমনকি তার বাড়িতে বোমা ছোড়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুটিমারি ফুলেশ্বরী এলাকায়। রাতেই খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কিন্তু আজ সকাল থেকে সেই গ্রামে থমথমে। পাশাপাশি ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি পিকেট রয়েছে। বেশ, আমরা খোঁজ নিয়ে দেখেছি এই বিষয়টির সঙ্গে দলের কোনো বিষয় নেই বা দলীয় কোনো কোন্দলও এটা নয়। এটা নিছকই নিজেদের মধ্যে ব্যক্তিগত সমস্যা থেকে একটা গণ্ডগোল হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে এবং তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওদের স্বজন পোষণ আছে, ওদের এলাকা দখলের লড়াই আছে, ওদের তৃণমূল কর্মীদের অপহরণ পর্যন্ত আছে। তৃণমূল কর্মীরা অপহরণের সঙ্গে যুক্ত আছে। ইদানিংকালে এই জুয়ার কেস, আইপিএল হোক, ঘুটঘুটি হোক, সবখানেই ওরাই জড়িত। ওদের নিজেদের মধ্যে এই গণ্ডগোলগুলো। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন টিকা দেওয়ার প্রয়োজন হয়। এই টিকা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায় সকলের জানা, কিন্তু এবার যে খবর আপনাদের বলবো তা অমানবিক। শিশুকে টিকা দিতে পরিবারেরই অনীহা। বাড়িতে নোটিশ লাগিয়ে দিল স্বাস্থ্য দপ্তর ও হু। এই দেখুন সেই নোটিশের ছবি। আর পান্ডুয়ার তেতের পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এই যে টিকা দিতে পরিবারের অনীহা, এতে তো শিশুর পরিণতি ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে। এই অভিযোগ কেন? পরিবার কি বলছে? হ্যাঁ দেখো, পরিবারের সাথে অনেকবারই যোগাযোগ করেছে যে স্থানীয় যে স্বাস্থ্য কর্মীরা রয়েছে তারা দীর্ঘবার ধরে
এই পরিবারের সাথে যোগাযোগ করেছে, কিন্তু এই যে 1 বছরের যে শিশু, কিন্তু শিশুকে বারবার টিকা দেওয়ার জন্য, টিকাকরণের জন্য বারবার ধরে তাদের বাড়িতে গেছে এবং বলেছে যে স্বাস্থ্য যে স্থানীয় যে স্বাস্থ্য জায়গা রয়েছে সেখান থেকে তারা যেন গিয়ে টিকা নেয়। কিন্তু বারবার তারা নোটিশ করেছে, বারবার তারা জানিয়েছে, কিন্তু তারপরও কিন্তু গুরুত্ব দেয়নি পরিবার। সেই কারণে আজকে বুয়ের প্রতিনিধি, দুজন প্রতিনিধি এবং যে স্থানীয় যে ব্লক স্বাস্থ্য দপ্তরের যারা গেছিল ওনারা, এবং যৌথ উদ্যোগে তারা ওনার বাড়িতে যায় এবং বোঝাতে গেছিলেন, কিন্তু সেখানেও তার বাড়িতে বারবার ডাকাডাকি করার পরও তারা কোনো সদুত্তর পায়নি। তারপরে বাধ্য হয়ে তারা ওখানে নোটিশ লাগিয়ে দেয় এবং আগামীকাল তাদের যোগাযোগ করতে বলে, যে স্থানীয় যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে বলে, যে টিকাকরণ কেন নেয়নি সেই বিষয়টা জানানোর জন্য। বেশ, সোনিয়া। তুফানগঞ্জে সংকোষ নদীর পারে ভাঙন। তুফানগঞ্জের ছিট বড়লাউকুঠি গ্রামে ভাঙন, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, প্রশাসন কি বলছে? তার কারণ সাধারণ মানুষ তো আতঙ্কিত, তারা তো দ্রুত যাতে বাঁধ তৈরি হয় সে দাবি জানাচ্ছে। দেখো, একেবারেই, এবং গত 10 বছরের বেশি সময় ধরে এই ছিট বড়লাউকুঠি গ্রামে নদী ভাঙন চলছে, যার ফলে বিঘার পর বিঘা বসত জমি এবং চাষের জমি এবং বসত বাড়ি সেগুলো নদীগর্ভে চলে গিয়েছে। তাই বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই 1200 মিটার সংকোষ নদীর যেখানে ভাঙন চলছে সেই এলাকায় নদীবাঁধের দাবিতে সরব হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একাধিকবার ডেপুটেশন দিয়েছেন। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, স্থানীয়ভাবে আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি সেখানে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় সে কারণেই রাজ্যের সেচ দপ্তরে সেই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে গেলেই সেখানে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। আমাদের অনেক বাড়িঘর, স্কুল আমাদের নদীর গর্ভে চলে গেছে, বিলীন হয়ে গেছে। আর এই বছর যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে আমাদের ছিটবড়লাউকুঠি মৌজাটা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র থেকে উঠে যাবে। এবং গ্রামবাসীরা যে আন্দোলন শুরু করেছে, আমি প্রশাসনের পক্ষ থেকে, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে গ্রামবাসীর সাথে আছি, যে ওনারা যদি দীর্ঘ আন্দোলনের পরে যদি কাজ শুরু না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। অনশন, ভোট বয়কটের অংশগ্রহণ করবে গ্রামের মানুষ, আমি তার পক্ষে আছি। গঙ্গাসাগরের ভাঙন রুখতে নয়া উদ্যোগ প্রশাসনের। ভাঙন রোধে গঙ্গাসাগর পরিদর্শনে নেদারল্যান্ডসের টিম। ভাঙন রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ভাবনা। সেচ দপ্তরের সঙ্গে বিশেষজ্ঞ টিমের আলোচনা। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গঙ্গাসাগরের ভাঙন রুখতে প্রশাসনের এই উদ্যোগ এবং নেদারল্যান্ডসের টিমের সঙ্গে যে আলোচনা, কি উঠে এলো সেই আলোচনা থেকে? হ্যাঁ দেখো, আলোচনা বলতে সবেমাত্র নেদারল্যান্ডের যারা প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু গঙ্গাসাগর সমুদ্র সৈকত কিভাবে ভাঙছে এবং প্রতিনিয়ত কতটা ভেঙে এসেছে এবং সমুদ্রের যে ঢেউ তার যে কতটা মানে ক্ষমতা, সেই বিষয়গুলো কিন্তু একদম সরজমিনে কিন্তু নজরদারি করেন এবং তারা কিন্তু একটা রিপোর্ট তৈরি করছেন এবং সেই রিপোর্ট কিন্তু তারা রাজ্য সরকারের কাছে অলরেডি জমা দেবেন। এবং নেদারল্যান্ডসের যে প্রযুক্তি রয়েছে অর্থাৎ তাদের দেশে যেভাবে বাঁধ নির্মাণ করা হয় সেই প্রসেসটা এখানে কিভাবে কাজ করবে সেই কাজের কিন্তু একদম রিপোর্ট কিন্তু একটা জমা দেওয়া হবে। এবং শুধু গঙ্গাসাগর নয়, ঘোড়ামারা দ্বীপ এবং গঙ্গাসাগরের যে বেনুবন, চেমাগুড়ি, বেনুবন, এই সমস্ত পয়েন্টগুলো যেখানে যেখানে ভেঙে আসছে সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু এই নেদারল্যান্ডসের প্রতিনিধি দল যেটা তারা কিন্তু ঘুরে দেখেন। আগেই সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া কিন্তু বলেছিলেন যে নেদারল্যান্ডসের প্রযুক্তি যেভাবে তারা কাজ করেন সেটাকেই কিন্তু কাজে লাগানো হবে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নেদারল্যান্ডসের যে টিমটা রয়েছে তাদেরকে কিন্তু পাঠানো হলো এবং সরজমিনে পুরো একটা রিপোর্ট কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট সেচ দপ্তরকে জমা দেবে। এবং কাকদ্বীপ সেচ দপ্তর থেকে শুরু করে এসডিও, সাগর, সমস্ত সেচ দপ্তরের আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। সামনে এই মুহূর্তে বর্ষাকাল, যেটা জানা যাচ্ছে বর্ষাকালের পরে হয়তো মন্দিরকে বাঁচাতে, অর্থাৎ কপিলমুনি মন্দিরকে বাঁচাতে কি উদ্যোগ গ্রহণ করে সেটাই কিন্তু এখন দেখার। বেশ, দুজন নেদারল্যান্ডের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার বিভিন্ন যেখানে যেখানে ভাঙন প্রবণ সেখানে পরিদর্শন করেছেন। বিশেষ করে কপিলমুনির সামনে
যে বিস্তীর্ণ বালুতট যেটা ভেঙে আসছে সেটা পরিদর্শন করেছেন এবং আগামীকাল এই নিয়ে জলসম্পদ দপ্তরে বসে ওনাদের যে প্ল্যান বা ওনারা কী কী প্রপোজাল দিচ্ছে তা জানাবেন। আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব ওনাদের পরামর্শ নিয়ে একটা স্থায়ী পরিকল্পনা রূপায়ণের জন্য সচেষ্ট আছি। বুধবার 25শে মার্চ আলিপুরদুয়ার জেলার জন্মদিন পালন করল প্রশাসন। শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুভ জন্মদিন আলিপুরদুয়ার ফলকের উন্মোচন হলো জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কলকাতাতেও। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, আজ আমাদের জেলা আলিপুরদুয়ারের জন্মদিন। এই উপলক্ষে কিন্তু একেবারে গোটা জেলা সাজো রব। সকাল থেকেই কিন্তু নানান জায়গায় নানান রকম অনুষ্ঠান হচ্ছে জেলাতে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার যে জেলা প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নাতে কিন্তু জেলার জন্মদিন উদযাপন করা হয় এবং এই অনুষ্ঠানেই কিন্তু মুখ্যমন্ত্রীর লেখা যে আলিপুরদুয়ার জেলা নিয়ে শুভ জন্মদিন আলিপুরদুয়ার, এই কবিতাটি একটি ফলকে লিখে সেই ফলকের উন্মোচন করা হয়েছে। এবং শুধু তাই নয়, একেবারে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার আদলে কেক কেটে সেলিব্রেশন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংগঠনের পক্ষ থেকে জেলার জন্মদিন উদযাপন করা হচ্ছে এবং এই জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী গোটা জেলাবাসীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী এই জেলার উন্নয়ন যে আরও ত্বরান্বিত করা হবে এবং জেলা আলিপুরদুয়ার জেলার 11th ফাউন্ডেশন ডে আমরা এখানে অবজার্ভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে। আমাদের 11th ফাউন্ডেশন ডের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ওইটাও আমরা সবাইকে পড়ে শুনিয়ে দিলাম। এখানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে যে ডিস্ট্রিক্ট হওয়ার পরে যে কাজগুলো করা হয়েছে আরও আমরা ডেডিকেটেডলি আমরা করতে চাইছি। আরও আগামী বছর আরও বড় প্রোগ্রাম করে অনেক লোককে আমরা এইগুলো আমরা বেনিফিট দিতে পারবো।